আসসালামু আলাইকুম। হোপফুলি অল ইউ আর হিয়ার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা ম্যাচিং হেডলাইন্স ছিল লাস্ট ক্লাসটা। আজকে আমাদের ম্যাচিং হেডলাইন্স এর সেকেন্ড ক্লাস। তো ম্যাচিং হেডলাইন্স এর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল আহ, একটা স্কিলস। স্কিলসটার নাম হচ্ছে প্রেডিকশন স্কিলস। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো ম্যাচিং হেডলাইন্স এর প্রেডিকশন স্কিলস নিয়ে। এবং দেখতে পাচ্ছেন আমার কাছে বইয়ের সব কাটা অংশ, কাজে এটা খুবই রেকগনাইজড প্রেডিকশন স্কিলস, মানে এই স্কিলসটা রেকগনাইজড। লেটস গো। আমরা যদি একটু আলোচনা করি এখানে, সেটা হচ্ছে কি, এটা একটা, ওনারা বলতেছেন এটা একটা হেডিং। এই হেডিংটা নেওয়া হয়েছে একটা জায়গা থেকে। ওকে, এবং হেডিংটার ওনারা বলতেছেন যে, যেমন হেডিং এর মধ্যে কি কি লেখা আছে দেখেন। আমি একটু বড় করি, বইয়ের পেজ নম্বর 24, সেকেন্ড বুক। ওকে, এ প্রবলেম, একটা প্রবলেম যেটা এডুকেশন সিস্টেম ফেস করছে ইন অ্যাডভান্স নেশনস, আর একটা ইম্পর্টেন্স অফ দ্য স্টেট ইন প্রোভাইডিং এডুকেশন, আর the influence of private enterprise, আর the impact of recent change। তো আপনারা এই চারটা হেডিং পড়বেন, পড়ার পরে এ বি সি এই তিনটে প্রশ্নের উত্তর করবেন। ওকে, তাহলে চলুন যাই আমরা করি। তাহলে আপনারা একটু পড়েন, পড়ার পরে আপনারা হচ্ছে এটা অ্যান্সার করেন। বলেন, এখানে আমরা কেন, কোনটাকে, কোন হেডিংটা কি রিলেটেড, ইফেক্ট এবং এর রিলেটেড, আমি আপনাদেরকে অন করে দিই। ওকে, বলেন কোনটা ইফেক্ট রিলেটেড, কোন হেডিংটা। আনমিউট করা আছে, আপনার উত্তর দেন। কোন হেডিংটা ইফেক্ট রিলেটেড?
ইফেক্ট মানে হচ্ছে হলো ইম্প্যাক্ট, তাহলে 4 নাম্বারটা স্যার, দ্য ইম্প্যাক্ট অফ রিসেন্ট চেঞ্জ। এটাই হচ্ছে ইম্প্যাক্ট রিলেটেড, ইয়েস। কোন হেডিং গুলো কজ রিলেটেড বলতে পারেন? স্যার বি নাম্বার, নাম্বার 1। ইয়েস, বি নম্বরটা হচ্ছে হলো কজ রিলেটেড। আবার 3 নম্বরটাও, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে হলো কি বলা হচ্ছে হলো কজ রিলেটেড। কোন হেডিংটা আপনার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আছে? ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছিল এই, কেন নিয়ে আছে, হোয়াই? এটার উত্তরটা হচ্ছে দেখেন, আপনি যখন আপনার মনে করেন ভাগিনাকে বা ভাগনাকে আপনি চিড়িয়াখানায় নিয়ে যান, তখন আপনি বলেন না, হেই হেই, লুক এট এ লায়ন, একটা লায়ন দেখো, দ্য লায়ন ইজ রোয়ারিং। শুরুতে এ আসতেছে, তার মানে এ বলতেই এই হেডিংটা হচ্ছে একটা জেনারেল হেডিং। দেখেন, এ প্রবলেম ফেস বাই এডুকেশন সিস্টেম ইন অ্যাডভান্স নেশনস, এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয় মেবি এই হেডিংটা কই আছে, শুরুতে আছে। এটা একটা ইন্ডিকেশন, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় প্রেডিকশন। অর্থাৎ কিছু কিছু হেডিং প্রেডিক্ট করা যায় যে এটা শুরুতে আছে নাকি এটা শেষে আছে। তো আমরা সেই চান্সটা নেব, এবং একটু ডেফিনেটলি একটু অন্যভাবে চান্সটা নেব। সে ফর এক্সাম্পল আমাদের এইখানে একটু আসি। দেখেন, প্রতিটা রিডিং হেডিংস এর একটা প্যাটার্ন থাকে। তো আপনারা একটু একটু পড়ে দেখেন তো কোন প্যাটার্নটা রাইট, প্যাটার্ন এ রাইট নাকি প্যাটার্ন বি রাইট, পড়ে। কি বলেন যে কোন প্যাটার্নটা আসলে রাইট হওয়া উচিত? প্রথমে ধরেন একটা, আমরা হেডিং ম্যাচ হেডিং নিলাম, প্রথমে একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফের শুরুতে একটা ইফেক্ট থাকবে, তারপরে এটার প্রবলেমটা ডিসক্রিপশন করা থাকবে, তারপর এটার কজ থাকবে। নাকি এরকম হবে যে প্রথমেই হচ্ছে হলো প্রবলেমটা বললাম, প্রবলেমের তারপরে কারণগুলো বললাম, কি কি ফ্যাক্টর, তারপর এটার ইফেক্ট বললাম? কোনটা লজিক্যাল সিকোয়েন্স বলেন তো, এ না বি? স্যার বি। বি। এই যে আপনার মাথার মধ্যে খেলতেছে যে এটা হলো লজিক্যাল সিকোয়েন্স। তো আপনি ধরেন একটা
এই সিকোয়েন্সটা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনার যেটা ভুল হবে না সেটা হচ্ছে কি, ধরেন আপনি লিখতেছেন দ্য ফিউচার অফ সামথিং। ফিউচার কই থাকা উচিত ভাই? শেষে থাকা উচিত। আপনি দ্য ফিউচার অফ সামথিং কে প্যারাগ্রাফ এর উত্তর দিবেন না। তো এটাকেই বলা হয় প্রেডিকশন স্কিলস। এই স্কিলসটা কম্পারেটিভলি কেউই শিখায় না বলা যায়। তো এই স্কিলসটা যদি ডেভেলপ করতে পারেন, আপনার একটু সময় সেভ হবে। এটা সাব স্কিলস। স্যার তো এটা কি আরেকবার বলবেন? এটা আমি আরো বিস্তারিত পড়াবো। দেখেন, এখানে বলাই হচ্ছে কি, গুড প্রেডিকশন ক্যান সেভ ইউর টাইম। যেমন ডেফিনেশন, একটা প্যারাগ্রাফ দিলাম আমি এরকম, যেমন প্যারাগ্রাফ এ, বি, সি, 5টা প্যারাগ্রাফ আছে। আরেকবার নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা প্যারাগ্রাফ আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা স্টার্টিং বলতে কি বুঝি? স্টার্টিং বলতে ভাই প্যারাগ্রাফ এই শুরুটা স্টার্টিং। শেষ কোনটা? শেষ হচ্ছে হলো যেটা। মিডিল কোনটা? মিডিল হচ্ছে এই এই দুইটা মিডিল। এটা হলো প্যাসেজের ভাগ। আবার এই ক্ষেত্রে দেখেন, শুরুটা হচ্ছে 2 অথবা 3টাও শুরু নেওয়া যায়, শেষের 2টা কি নেওয়া যায়? এন্ডিং নেওয়া যায়, মাঝখানে 3টাকে আমরা মিডিল ভাবতে পারি। তো এটা হচ্ছে হলো পজিশন, অর্থাৎ হেডিং এর পজিশন। হেডিং এর পজিশন কখনো স্টার্টিং হতে পারে, কখনো মিডিল হতে পারে, কখনো এন্ডিং হতে পারে। ওকে, সে ফর এক্সাম্পল আমরা এখানে আসেন, স্টার্টিং, মিডিল এবং এন্ড ডেফিনিশন। বলেন তো, ডেফিনিশন কোথায় থাকতে পারে একটা প্যাসেজের? শুরুতে হতে পারে। ইয়েস, ডেফিনিশন শুরুতে হতে পারে। সলিউশন কোথায় থাকতে পারে? সলিউশন লাস্টে, শেষের দিকে। এন্ডিং এর দিকে থাকতে পারে। সাজেশনস কই থাকতে পারে? সাজেশন মানে শেষের আগে আগে, মানে মিডিলের দিকে, শেষে থাকতে পারে। মানে শেষের দিকে। আচ্ছা, হাইপোথিসিস কোথায় থাকতে পারে? হাইপোথিসিসটা স্যার প্রথম শুরুতে। দিকে। হাইপোথিসিস অলওয়েজ স্টার্টিং। এইম কোথায় থাকতে পারে? এইমটা স্যার প্রথমে। প্রথমে থাকতে পারে। গুড। এবার আপনাদেরকে আমি একটা কাজ দিই। আচ্ছা, আরেকটু চাই, হিস্ট্রি কোথায় থাকতে পারে? হিস্ট্রিটা স্যার প্রথমের দিকে থাকবে। প্রথমে সর্বোচ্চ মিনিট পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আচ্ছা নিট, নিট কোথায় থাকতে পারে? স্যার শেষের দিকে। ইয়েস। এখন আপনাদের যেটা কাজ সবার, সেটা হচ্ছে কি, এখান থেকে শেষ পর্যন্ত দেখা, দেখে বা থিঙ্ক করা যে কোনটা স্টার্টিং, কোনটা মিডিল, কোনটা এন্ডিং। 2 মিনিটস, গো।
ওকে, এবার আসেন ডিমান্ড। ডিমান্ড কোথায় থাকতে পারে? স্যার ফার্স্ট ডিমান্ড ফার্স্ট। শেষে। যদি আমরা রিসার্চ করি, রিসার্চের ডিমান্ড এটা ক্রিয়েট করে দিয়ে আমরা চলে যাই। তারপর প্রবলেম থাকে শুরুতে, কোনো একটা প্রবলেম বলি আমরা শুরুতে। তারপর রিজনও শুরুতে থাকে। ইফেক্ট হয় মিডিলে থাকে, নতুবা এন্ডিং এ থাকে। তো ফ্যাক্টরস যদি আসি, ফ্যাক্টরস মানে হচ্ছে কারণ সমূহ। এই ফ্যাক্টরসটাও থাকে স্টার্টিং এ, অর্থাৎ এ পারে থাকে না, বি সি পারের দিকেই থাকে। ইনডিফিনিট আর্টিকেল মানে এ বি সি, এটা শুরুতে। প্ল্যান, প্ল্যান কই থাকে? প্ল্যান হচ্ছে আমি কোনো কিছু নিয়ে প্ল্যান করতেছি, তার নিশ্চিতভাবে কিছু একটা করে ফেলছি আগে, তারপর পরে প্ল্যান করতেছি মিডিলের দিকে। প্রেডিকশন ডেফিনেটলি শুরুর দিকে। ইম্পর্টেন্সও শুরু, ইনফ্লুয়েন্সও শুরু। আচ্ছা, এগুলো হচ্ছে বিষয়, সেটা হচ্ছে হেডিং দেখে আমরা কিছু প্রেডিক্ট করার ট্রাই করব। যে সবগুলো হেডিং কিন্তু আমরা পারবো না, যে সবগুলো হেডিং এটা শুরুতে আছে শেষে আছে নাকি কোথায় আছে, সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো না। কিছু কিছু হেডিং পারবো। তো যেগুলো হেডিং পারবো, দুই একটা হেডিং পারলে আমাদের জন্য যথেষ্ট। কাজেই আমরা কুইক এটাকে চেক করে ফেলতে পারবো, আমাদের টাইম সেভ হবে। সেই ফর এক্সাম্পল, এখানে একটা ভালো একটা এক্সারসাইজ আছে। এস মানে স্টার্টিং, এম মানে মিডিল, ই মানে ইংল্যান্ড, ডিএন মানে ডন নো। মানে এটা কোথায় আছে এটা আমি বলতে পারছি না। তাহলে আপনারা একটু 1 নম্বর পড়বেন, পড়ার পরে বলবেন আমাকে এটা কি স্টার্টিং, মিডিল, এন্ডিং নাকি ডন নো, কার মধ্যে পড়তে পারে। পড়েন। স্যার সবার শেষে বলবো না এখন বলবো? এখনই এখনই। স্যার স্টার্টিং এ হবে এটা। এটা স্টার্টিং এ হতে পারে, কিন্তু এটা কিন্তু একদম পুরো স্টার্টিং এ নাও হতে পারে, কারণ একটা হ্যাঁ, ওয়ার্ড। মিডলও হইতে পারে। স্যার এটা হচ্ছে আপনার মানে লাস্টের দিকে তো স্যার হইতে পারে যে হচ্ছে যে লং টার্ম গোল যেহেতু বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু লং টার্ম। লং টার্ম মানে হচ্ছে হলো ফিউচার, ফিউচার গোল। আবার এটা কিন্তু মনে হইতেছে এ, এ আছে আবার শুরুতেও মনে হইতেছে। তাহলে আপনাদের মধ্যে যে কনফিউশন তৈরি হচ্ছে, তাহলে আপনি সরাসরি এটাতে দাগ দেন না কেন? ডন না, আপনাকে তো আমি বাধ্য করি নাই যে এটা করতেই হবে। হ্যাঁ, অনেক সময় পারবেন, অনেক সময় পারবেন না। আপনি মনে রাখেন, আপনাকে 10টা হেডিং দিচ্ছে, আপনি দুইটা প্রেডিক্ট করতে পারবেন, একটা প্রেডিক্ট করতে পারবেন। তো এই চান্সটাই আমরা নিব আর কি। সবগুলো আমরা পারবো না। 2 নম্বরটা আপনারা করেন, আমি বলার না বলা পর্যন্ত কিন্তু চুপ। 2 নম্বরটা দেখেন। বলেন, ফাইম বলেন। কে বলতে পারবেন বলেন। স্যার এটা কি মিডলে হবে? স্যার মিডলে স্যার। এটা মিডিলে হতে পারে, কিন্তু এটা কি প্রেডিক্ট করাটা একটু কঠিন না? বলেন তো, ইয়েস অর নো বলেন তো। ইয়েস স্যার, কঠিন। Yes. তাহলে এটা ডন নো দিয়ে দেন। 3 নম্বরটা দেখেন, আমি না বলা পর্যন্ত বলেন না। ওকে, বলেন এবার। স্যার ইন্ট। এন্ডে। জি স্যার স্যার। এটা ডোন্ট নো স্যার স্যার। এন্ডিং, স্যার ডোন্ট নো স্যার। এন্ডিং এ। এটা ডন নো, কারণ আমার এটা ডিফিকাল্ট বলা। কোথায় আছে? পরেরটা করেন, বলবেন না কিন্তু আগে। বলেন, এটাতে আমি কি করতে পারি? স্যার এটা ইন্ট। ইন্ডিং এ স্যার ইন্ট। ইন্ডিং এ থাকবে বাট হচ্ছে ডোন্ট নো, যার কারণে হচ্ছে যে কি কি স্যার হচ্ছে যে মানে স্টেপ নেওয়া হয় সেটা তো হচ্ছে স্টেপ এখানে নাই।
না থাকলেও এখানে কিন্তু মোটামুটি টেকিং অল দা স্টেপ নেসেসারি, সব স্টেপ নিচ্ছি, কাজে এটা সম্ভবত এটা এন্ডিং এর দিকে। এন্ডিং। স্যার রিব্যালেন্স তো বলা আছে ক্লিয়ারলি, মানে সলিউশনটা তো লাস্টেই দেয়া থাকে। তাহলেও এটা এটা শেষের দিকে থাকতে পারে বলে আমরা ধরে নিচ্ছি। এই যে আপনি একটা কোশ্চেন্সের হেডিং প্রেডিক্ট করতে পারছেন, একটি, তাহলে সাউন্ড আসতেছে কিন্তু আশপাশ থেকে। তো আমরা যদি একটু দেখেন, এটা আমি নিচ্ছি কেমব্রিজ 10 থেকে, হ্যাঁ, তো কেমব্রিজ 10-এ যাই চলেন। এই যে এখান থেকে, তো আমরা 4 নম্বরটা প্রেডিক্ট করলাম কি, 4 নম্বরটা সম্ভবত শেষের দিকে আছে। যদি সাকসেসফুলি আপনি প্রেডিক্ট যদি করতে পারেন তাহলে মজাটা কোথায়? তাহলে আমরা এখন 1 to 1 চেক করব, যেটার উত্তর শেষে দেয়া আছে নাকি নাই। যদি থাকে তাহলে ভাই আপনি জিতে গেছেন, টাইম সেভ হয়ে গেল। আর যদি না থাকে তাহলে তো আবার ফিরে আসতে হবে। তো আমরা একটু শেষ প্যারায় যাব, টেকিং অল দ্য স্টেপস। দেখেন তো এইখানে নম্বর প্যারায় এই অল দ্য স্টেপস এর কথাগুলো, টেকিং অল দ্য স্টেপস এর বিষয়গুলো আছে কিনা। তার থার্ড অ্যাপ্রোচ পড়ে ফেলেন, দেখে ফেলেন, স্ক্যান করেন। কম্প্রাইজ এ সিরিজ অফ মেজার্স রেঞ্জিং ফ্রম, এখান থেকে এই পর্যন্ত আমাদের এই মেজার গুলো নিতে হবে। মেজার মানেই কিন্তু কি বলে হচ্ছে হলো সলিউশন, লট অফ সিরিজ অফ মেজার্স, তার মানে কিন্তু হচ্ছে অল দ্য স্টেপস, বুঝছেন? তো এটার উত্তরটা এই, এটার উত্তর আমাদের আয়ের উত্তরটা হয়ে যাবে হলো 4। তো এটাই হইতেছে হলো প্রেডিকশনের মজা। আপনি যদি প্রেডিকশন করতে পারেন দুই একটা প্রশ্নের, তাহলে আপনার এটা টাইম সেভ করবে। তাহলে আপনার এই স্কিলটা ডেভেলপ করা দরকার। আপনাদেরকে এই বাসার কাজ হচ্ছে এগুলো, এগুলো আপনারা এইভাবে সলভ করে রাখবেন। আমি এগুলোর এগুলো আমার কাছে অ্যান্সার আছে, আমি পরের ক্লাসে এগুলোর অ্যান্সার দিই। এটাকে বলা হয় প্রেডিকশন স্কিলস, ঠিক আছে? এখন প্রেডিকশন স্কিলস চলেন আমরা আর একটা গেম খেলি, সেটা হচ্ছে কিভাবে এটা আরো কাজে লাগানো যায়। আবার কিন্তু ধোকায় কিন্তু পড়া যাবে না, আমরা কিন্তু গিয়ে ওখানে দেখবো, স্ক্যান করে দেখবো যে আসলে ওখানে আছে কিনা। তাহলে আমরা এই হেডিংটা পড়ি, পড়েন সবাই। আচ্ছা, এটা কই থাকতে পারে বলেন? প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। যেহেতু এটা প্রবলেম নিয়ে আলোচনা করেছে, প্রবলেম সাধারণত শুরুতে থাকে, হ্যাঁ। তাহলে আমরা প্যারাগ্রাফ নম্বর এ তে যেতে পারি, অথবা প্যারাগ্রাফ নম্বর বি তে যেতে পারি। কি খোঁজার জন্য? প্রবলেমস খোঁজার জন্য। যে একটা সাইন্টিফিক অ্যাপ্রোচের প্রবলেম খোঁজার জন্য আমরা টার্গেট এ অথবা বি প্যারায় চলে যাব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এ। এখন খোঁজেন তো সবাই একটু, যে সাইন্টিফিক অ্যাপ্রোচের প্রবলেম নিয়ে এখানে আলোচনা আছে কিনা। গো। ওকে, বলেন এখানে সাইন্টিফিক অ্যাপ্রোচের প্রবলেম আছে নাকি নাই? স্যার এখানে বলা আছে তো স্যার, দ্য ল্যাব হ্যাজ প্রভেন ডিফিকাল্ট, এটা দিয়ে কি বোঝা যায় না যে সাইন্টিফিক Yes, yes, ঠিক অ্যাপ্রোচের বলেছেন। প্রবলেম? তাহলে দেখেন এটার উত্তর এটা হয়ে গেছে, মুহূর্তের মধ্যে কাজ শেষ হয়ে যাবে যদি আপনি প্রেডিকশন করতে পারেন দুই একটা হেডিং। তারপরে 6টার মধ্যে বা 5টার মধ্যে যে কোনো একটা প্রেডিকশন করতে পারবো হোপফুলি।
এটা প্রত্যেকটাতে চান্স দিবে। এই টেস্টগুলো ঠিক এভাবে টেস্ট করা। আপনার ধরুন যদি 6টা হেডিং থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট একটা প্রেডিক্ট তো করতে পারবেন। তারপরে আসেন স্ট্যাটিস্টিক্যাল প্রুফ, মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কিছু প্রমাণ থাকবে এডুকেশন সাকসেসের। তো এটা সাধারণত স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো শুরুতে থাকে, প্রুফ প্রমাণগুলো। তাহলে এটা এ প্যারা হতে পারে, বি প্যারা হতে পারে, সর্বোচ্চ সিতে যাইতে পারে। তো আপনাদের সামনে যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে বি প্যারাগ্রাফ। তাহলে আপনারা একটু দেখেন স্ট্যাটিস্টিক্যাল প্রুফ এখানে আছে কি নাই। গো চেক করেন। বলেন আছে নাকি নাই? আছে। আছে, তার মানে এটার উত্তর এটা হবে। যদি বি প্যারা হয় তাহলে বি প্যারার উত্তর হচ্ছে এটা। নেক্সট আসেন এডুকেশনাল চ্যালেঞ্জ অফ দ্য ফিউচার। যেহেতু ফিউচার বলছে, কাজেই হচ্ছে এটা কই থাকবে, এটা শেষের দিকে থাকবে। এখন তাহলে আমরা প্যারাগ্রাফ নম্বর 8 যেটা হবে, তাহলে আমরা প্যারাগ্রাফ নম্বর 8 অথবা যে এই শেষের দিকের প্যারাগ্রাফগুলোতে এটা খুঁজতে যাব। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ 8। দেখেন তো এটা এখানে আছে কিনা, যে এডুকেশনাল চ্যালেঞ্জ অফ দ্য ফিউচার, এডুকেশনাল চ্যালেঞ্জ আছে কি। দেখো। বলেন আছে কি নাই ফিউচার চ্যালেঞ্জ? আছে? দেখেন তো। মনে হচ্ছে না। নাই? তাহলে এটার উত্তর এটা হবে না। তার এখানে তো মানে নেই। তার মানে আমরা চান্স নিয়েছিলাম, কিন্তু আমরা চান্সে সাকসেস হতে পারিনি। কিন্তু আমরা চান্স কিন্তু স্টিল নেব, যে আমরা যখন দেখবো যে যদি যদি কোনো হেডিং প্রেডিক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা হেডিংটা নেব, আমরা চান্স দেব। এখন আমাদের হইলে হলো, না হলো নাই, সেটা ডিফারেন্ট কেস। ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছিলাম কি প্রেডিকশন স্কিলস। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড যে প্রেডিকশন স্কিলসটা কিভাবে কাজে লাগানো যায়। যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আহ, আপনি একটা বা দুইটা হেডিং এর টাইম সেভ করতে পারবেন। স্যার, এটা কি ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে কাজে লাগবে এই ইয়েস, স্ট্র্যাটেজিটা? ইয়েস, ইয়েস। মানে ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং, এই তিনটা কোশ্চেন টাইপের ক্ষেত্রে কাজে লাগবে। না, ম্যাচিং হেডিংস এবং হচ্ছে হলো আপনার ম্যাচিং ইনফরমেশনের জন্য এটা কাজে লাগবে। নেক্সট দেখেন। এবার যখন আপনার জেনারেল টপিকটা উদ্ধার করি আমরা, দেখেন জেনারেল টপিক অনেক সময় যেটা হয়, আমরা তো লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে কি কি স্কিল ছিল। স্কিল ছিল জেনারেল টপিক বের করা। তো জেনারেল টপিক যদি আপনি বের করতে পারেন তাহলে তো ডান। অনেক সময় হেডিং জেনারেল টপিক দিয়ে হয়ে যাবে, অনেক সময় হেডিং প্রেডিকশন দিয়ে হয়ে যাবে। কিন্তু তাহলে অনেকগুলো স্কিল কিন্তু। এবার অনেক সময় হেডিং হচ্ছে আপনাকে মেইন আইডিয়াটা, ফোকাসিং মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে। তো এটা একটু টাফ।
তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এটা আপনাদের দেখাই। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলো সম্পর্কে মোটামুটি জেনে রাখতে হবে। যেমন প্যারাগ্রাফ স্ট্রাকচার ওয়ান, এই ওয়ানটা নিয়ে আমি আলোচনা করি। দেখেন, কারণ এটা আপনার প্যারাগ্রাফ। এটা দেখি বক্স করে আঁকানো যায় কিনা। ইয়েস, দিস ইজ ইউর প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের আমরা যেটা করব, শুরুর দিকের সঙ্গে শেষের দিকের অংশ আমরা মেলানোর চেষ্টা করব। এখানে যে টাইপের কথাবার্তা আছে, এখানে সে একই টাইপের কথাবার্তা আছে ধরো। তার অর্থ কি, প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি এক। তো এই প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কোনটা হতে পারে? এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া এইটা হতে পারে, কিংবা এইটাও হতে পারে। কিন্তু এটা কিভাবে, অনেক সময় যেটা হয়, প্রথম লাইনে মেইন কথা, তারপর বাকি লাইনগুলো সাপোর্ট। আবার অনেক সময় হয়তো কি, অনেকগুলো সাপোর্ট দিয়ে লাস্টের লাইনে মেইন কথা। তাহলে আমরা যখন দেখব প্রথম লাইন এবং লাস্ট লাইনের মধ্যে মিল আছে, তার অর্থ কি আমাদের হেডিং, আমাদের মেইন আইডিয়াটা মেবি আমাদের প্রথম লাইনেই আছে। এই লাইনেও থাকার সম্ভাবনা আছে, বাট কম। বাট মেইনলি মেইন আইডিয়াটা প্রথম লাইনের মধ্যেই আছে। এবং নিচে থাকলে কখন থাকে সেটা আমি দেখাবো। তো তাহলে আমাদের মূল স্ট্রাকচারটা কিরকম, যে প্রথম লাইনের থিমের সাথে লাস্ট লাইনের থিম মিলে যাবে। তাহলে আমাকে বুঝতে হবে, ও তাহলে তার কিছু দরকার নাই, তাহলে আমার প্রথম লাইনটা পড়লেই হবে, অথবা ম্যাক্সিমাম লাস্ট লাইনটা পড়তে হবে, তাহলে আমি আমার এই উত্তর পেয়ে যাব। তাহলে মানে ওইটা কি স্যার একই টপিক নিয়ে কথা বলবে, ব্যাপারটা ইয়েস, এমন? ইয়েস, ইয়েস, দেখাচ্ছি আপনাদেরকে। ফার্মার্স আর লুকিং ফর বেটার ওয়েজ টু সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে যেটা বলতেছে, ফার্মার্সরা ওই প্রবলেমটা সলভ করার জন্য বেটার ওয়ে খোঁজাখুঁজি করছে। শেষের দিকে যাই। ক্রপস ক্যান নট গ্রো ইন সল্টি সয়েল। ক্রপ সল্টি সয়েলের মধ্যে জন্মাতে পারে না। লেস ওয়াটার মানে হচ্ছে লেস সল্ট। এখন আমরা দেখি যে হচ্ছে হলো এই প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের কথাগুলো থিমাটিক মিল আছে কিনা। ওইখানে আমাদের আলোচনা ছিল ফার্মারদের বেটার ওয়ে টু সলভ দ্য প্রবলেম। আর এখানে কিন্তু বলতেছে ক্রপ ক্যান নট গ্রো সল্টি সয়েলে গ্রো করতে পারে না, এবং কম ওয়াটার মানে হচ্ছে কম সল্ট। তো এটা একটা ওয়ে কিনা বলেন? জি স্যার, একটা বেটার ওয়ে। তাহলে এটা একটা বেটার ওয়ে, তাই না? তার অর্থ কি, আমার প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের কি আছে, একটা থিমাটিক কি আছে, মিল আছে। সো আমার ম্যাচিং হেডলাইন সম্ভবত এটাই, মেইন আইডিয়া সম্ভবত এটাই। হ্যাঁ, এটাও হইতে পারে, কিন্তু এটা হওয়ার চান্স একেবারেই কম, কারণ এটা স্পেসিফিক পয়েন্ট, এটা হলো জেনারেল পয়েন্ট। সো এটাই সম্ভবত আমার মেইন আইডিয়া। এটাকে বলা হয় প্যারাগ্রাফ স্ট্রাকচার নাম্বার ওয়ান। আরো ক্লিয়ার করার জন্য আরো কিছু এক্সাম্পল চাই। ধরেন এই লাইনটা পড়তেছে, আমরা পড়ি, আমরা চলেন। অ্যাজ ফার অ্যাজ গুড ট্রান্সপোর্ট ইজ কনসার্ন, তার মানে আমাদের মূল আলোচনা এখানে গুড ট্রান্সপোর্ট নিয়ে। গ্রোথ নিয়ে মূল আলোচনা। গ্রোথ হচ্ছে কিসের কারণে? ইকোনমি চেঞ্জ হচ্ছে। আর হলো প্রোডাকশন সিস্টেম চেঞ্জ হচ্ছে। মূল আইডিয়া কি কি দেখেন, মূল আইডিয়া হচ্ছে গুড ট্রান্সপোর্ট, গ্রোথ, ইকোনমি, আর হচ্ছে প্রোডাকশন। এখন আমি লাস্টের দিকে যাই। লাস্টটা অনেক বড়, মাঝখান থেকে পড়লেই হয়। দ্য প্রোডাকশন সাইট অনেক কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যান্ট আর ফ্রম দ্য কি ইউজার। এর আগে আছে প্রোডাকশন কস্ট কমাতে হবে। এখন উপরের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে কি, গুড ট্রান্সপোর্ট, গ্রোথ, ইকোনমি, প্রোডাকশন, এই নিয়ে আমার শেষের দিকেও আলোচনা আছে কিনা দেখেন। ইয়েস অর নো বলুন। আছে না নাই বলেন, মিল আছে না নাই? প্রথমের সাথে শেষ। যেটা কথা বলতে লজ্জা পান তারা চ্যাট বক্সে কথা বলতে পারেন। এই দুটোর মধ্যে দেখেন একটা আছে মিল স্যার, মিল আছে স্যার। আছে। কাজেই আমার মেইন আইডিয়া সম্ভবত এটা। তারপরে আসেন দেখেন, এবার আপনাদের পরীক্ষা একটা, সেটা হচ্ছে এই দুইটা পরীক্ষা। আপনারাই বলবেন
যে এইটা আসলে প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের মিল আছে নাকি নাই। এইটা এটা মেইন এইটা হবে, এটা মেইন এইটা হবে, হবে কি হবে না, সেটা আপনারা আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন, পড়েন এই দুইটা। ওকে, দেখেন এখানে প্রথম লাইনের মূল আলোচনা হচ্ছে হলো অ্যাপ্রোচ একটা, এবং এটা মূল আলোচনা প্রাইসিং। যে রোড ট্রান্সপোর্টের যে আমরা হচ্ছে হলো ইমপ্রুভ করব, তার পেছনে মূলটা কোনটায় গুরুত্ব, একমাত্র কাকে গুরুত্ব দিতে হবে, প্রাইসিং কে। আর এখানে দেখবেন যে ল্যাক অফ মেজার্স অ্যাভেলেবল টু, এখানে কিন্তু প্রাইসিং নিয়ে কোনো আলোচনা করে নাই। তার অর্থ এইটা মেইন আইডিয়া হতে পারে কি আবার নাও হতে পারে, এটা উই ডোন্ট নো। এটা আমাদেরকে অন্য একটা মেথড দিয়ে চেক করতে হবে। অ্যান্ড দিস ওয়ান আসে, দিস ওয়ান এটা হচ্ছে একটু বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছে, ট্রান্সপোর্ট পলিসির কথা বলেছে। আর এইখানে লাস্টের লাইনে যদি আমি বলি, অবজেক্টিভস এর কথা বলেছে, 2020-এর কথা বলেছে, 2040-এর কথা বলেছে। তার মানে এগুলো কিন্তু সবই হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্টের আলোচনা আর পলিসি নিয়ে আলোচনা। তার মানে এখানকার মেইন আইডিয়া সম্ভবত এটাই সম্ভবত মেইন আইডিয়া, প্রথম লাইনটাই। ঠিক আছে, তাহলে এইটাই হইতেছে আমাদের প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 1। প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 1 নিয়ে আপনারা একটু ডিসকাস করবেন নিজেদের মধ্যে, যে কেমনি কি হলো একটু বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। আমি আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে সেন্ড করে দেবো, সবাই ব্রেকআউট রুমে যাই একটু কথাবার্তা বলে আসবেন। এটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাস করা, ডিসকাস করলে অনেক কিছু ঠিক হয়। আর ব্রেকআউট রুমে না গেলে কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেবো। ব্রেকআউট রুমে যে কথা বলবেন, গো টু দ্য ব্রেকআউট রুম।
বলেন, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি এবার অ্যান্সার করি। নিশ্চয়ই ডিসকাশন করার পর অনেক ধরনের প্রবলেম বের হয়। ব্রেকআউট রুমে গিয়েছিলাম, কেউ কথা বলে না, সবাই সাইলেন্ট ছিল। এটা একটা সমস্যা, সাইলেন্ট থাকলে কখনো আসলে প্রবলেম গুলো সলভ হবে না। কোনো কথাই বলে নাই স্যার, কেউ কথাই বলেন নাই, মেসেজ দিলাম কেউ কথাই বলে নাই। স্যার লাস্ট ক্লাসে যে রক্সি ভাইকে পাইছিলাম, আরেকজন তৌহিদুল ভাই নাকি এই জন্য ছিল, ওনার অ্যাক্টিভ থাকে, ওনার সাথে কথা বলাতে। ভাই আজকে আমি কাউরি পাই নাই। আপনার মতো আমারও সেম ইস্যুস ছিল আজকে। ঠিক আছে, নেক্সট টাইম স্যার কিন্তু আমরা আবার তো ব্রেকআপ ডিসকাস করে পাঠাবো, করতেছিলাম, কথা আমরা কিন্তু ডিসকাস বলতে হবে। করতে করতে আপনি টান দিয়ে নিয়ে চলে আসছেন স্যার। বললে কোনো ডিসকাশন থাকলে বলেন, 2 মিনিট ডিসকাশন করলে যথেষ্ট। স্যার এখানে যে ফার্স্টে হচ্ছে যে মানে ফার্স্টের সাথে লাস্টেরটা মিললো কেমনে, এটা একটা কোশ্চেন ছিল। এখানকার থিম হইতেছে ফার্মার এগ্রিকালচার সামথিং সামথিং, এখানেও ফার্মার এগ্রিকালচার সামথিং সামথিং, বুঝছেন? ওইখানে কিন্তু স্যার ডিরেক্টলি ফার্মার কথাটা নাই, লাস্ট লাইন ওইখানে ক্রপ নিয়ে কথা ছিল। ওটা এটা তো কি ফার্মার দেখে আমরা বুঝে নিব যে এটা আসলে অ্যাকচুয়ালি মানে এই মানে ক্রপ কথাটা দেখে বুঝে নিব যে ফার্মার নিয়ে কিছু ছিল? থিম মিলতে হবে, বা থিম মিলতে হবে, ওয়ার্ড মিলালে কিন্তু হবে না। তারপর দেখেন প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 2, এইটা এবার আলোচনা করে চলো। এটা কি যদি ধরেন অনেক সময় কি, যেমন আমরা তো পাইলাম কোনটাতে মিলতেছে কোনটাতে মিলতেছে না, তো দিস ইজ, দেখেন অনেক সময় প্যারাগ্রাফের মধ্যে থাকবে কি ফার্স্টলি, সেকেন্ডলি, এরকম থাকবে আর কি। তার মানে আমি যদি বলি যে দেয়ার আর ম্যানি রিজনস, অনেক কারণ আছে কেন এটা এরকম হচ্ছে, ফার্স্টলি এইটা, সেকেন্ডলি এইটা। ওকে, তো এই যে আমরা যখন এর ধরনের যখন প্যারাগ্রাফ স্ট্রাকচার পাবো, তখন আমাদের জন্য জোরে চিৎকার করে বলবো যে ওহ পেয়ে গেছি, আর কোনো কিছু লাগে না। কারণ এই ফার্স্টলির আগের লাইনটাতেই হচ্ছে আপনার মূল মেইন আইডিয়াটা দেয়া আছে। ঠিক আছে, সো সেটা হচ্ছিল ফার্স্টলি সেকেন্ডলি, তার আগের আইডিয়াটাই হইতেছে, লাইনটা হচ্ছে মেইন আইডিয়া। কেমন এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। যেমন এই প্যারাগ্রাফ দেখেন, ফার্স্টলি সেকেন্ড, তার অর্থ হচ্ছে কি, আমার এই যে লাইনটা, প্রথম লাইনটা, এটাই হচ্ছে আমার মেইন আইডিয়া। বাস, এটাই আমাকে হেডিং এ দেখতে হবে। তাহলে এখানে মূল আলোচনা কি, ইন ডিসকাসিং ওয়েদার উই আর অ্যালোন, আমরা অ্যালোন কি অ্যালোন না, মোস্ট সিটি সায়েন্টিস্ট দুইটা গ্রাউন্ড রুলস অ্যাডপ্ট করে। প্রথম এইটা, সেকেন্ড ওইটা, এগুলো কিন্তু সাব আইডিয়া, আর মেইন আইডিয়াটা হচ্ছিল ফার্স্টের আগের লাইন। ব্যাস হয়ে গেছে। এটা খুঁজে বের করা সবচেয়ে সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ। এটা আমরা দেখি, চলেন দেখুন তো এইখানে এই রুলসটা হবে কিনা। তাকান, ইয়েস অর নো বল। স্যার এখানে তো ফার্স্টলি আছে। ইয়েস, তাহলে আমরা যেটা করব, দেখতে জি। পাইলাম ফার্স্টলি, তাহলে আমাদের মেইন আইডিয়াটা কোনটা হবে, এই যে এটা, তার ঠিক আগের লাইনটা। পরে নাম্বার অফ রিজনস, ডকুমেন্টারিজ গুলো ফ্রিকুয়েন্টলি ইগনোর করতেছে ক্রিটিক্সরা, এবং ফেম স্টাডি কোর্সেস গুলো অ্যাট ইউনিভার্সিটি। তাহলে এখানে মূল আলোচনায় হচ্ছে ডকুমেন্টারি ইগনোর হচ্ছে, এটা হচ্ছে এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া। এবার আপনার একটা এক্সাম হোক, দেখেন তো এইটা এই স্টাইলে ফলো হবে কিনা। আমি যখন না বলছি ততক্ষণ দেখতে থাকেন।
বলেন এই রুলস অনুযায়ী এটা হবে কি হবে না? স্যার হবে না স্যার, হবে না এটা তো স্যার। ফার্স্টলি নাই, সেকেন্ডলিও নাই। ওকে, এটা আসলে এই রুলস অনুযায়ী হবে। ফরে স্টার্ট মানে হচ্ছে ফর ফার্স্ট, ফর স্টার্ট আছে স্যার, ফার্স্ট। ফর স্টার্ট। কাজেই এই লাইনটাই হইতেছে হচ্ছিল ম্যাচিং হেডলাইন্স। স্যার সেকেন্ড বা কিছু তো বলার নাই, যদি একটাও থাকে ফার্স্টলি তাহলে কি ধরে নিব যে ওটা জেনারেল স্টেটমেন্টের আগেরটা? ফার্স্টলি ফার্স্টলি থাকলেই ওকে, সেকেন্ডলি হয়তো বা সেকেন্ড প্যারা গিয়ে থাকতেছে। ওকে, এটা হলো প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 2। তাহলে প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 1, প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 2। এবার দেখেন আমি প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 3 যেটা একটু আগে আলোচনা করতেছিলাম ওইটারই একটা আসলে এমফাসিং পয়েন্ট, যেমন হচ্ছে শুরু এবং শেষ। আমি বলতেছিলাম না যে হলো শুরু এবং শেষের মধ্যে মিল থাকতে হবে। মিল থাকলে অনেক সময় এই শেষের লাইন থেকে উত্তর হইতে পারে, কখনো হইতে পারে শেষের লাইন না, আমি তো অনেস্টলি বলি মাঝখানে কিছু লাইন থেকেও অ্যান্সার হইতে পারে। কখন হইতে পারে? সেটা হচ্ছে এমফাসিস করা থাকে, ওই লাইনের শুরুতে এমফাসিস। এই অনেকের কাছ থেকে তো কথা আসছে, কিন্তু যাদের কথা আসছে তারা কিন্তু ওই আনমিউট হয়ে থাকবেন, মিউট হয়ে থাকবেন। দেখেন সেটা হচ্ছে কি, আমাদের এমফাসিস করতে হবে আর কি, কোথায় এমফাসিস আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা প্রথম লাইনের সাথে, যদি প্রথম লাইনের সাথে লাস্ট লাইনে মিল না থাকে, কারণ মিল নাই প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের, এই ফার্স্ট সেকেন্ডলিও নাই, তাহলে আমরা দেখব কোথায় এমফাসিস করা আছে। বেসিকলি লাস্টের লাইনের এমফাসিস করা থাকে। যেমন এটা আবার বোঝা যায়, কিভাবে বোঝা যায়? বিভিন্ন ধরনের কানেক্টরস দিয়ে এটা ইয়ে করা থাকে, ফোকাসিং করা থাকে। যেমন কিছু অনেক কানেক্টরস আছে, সে ফর এক্সাম্পল আমরা যদি বলি এখানে যেমন আফটার অল, আফটার অল যদি কোথাও থাকে তাহলে বুঝবো যে অবশ্যই এখানে এমফাসিস করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, আই ডোন্ট নো, অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, তার মানে এটা কিন্তু আসলে মেইন আইডিয়া না, এটা হলো সাপোর্টিং আইডিয়া। ব্রিফলি, ব্রিফলি মানে কি? ছোট কথায়, ইয়েস। বাই অ্যান্ড লার্জ, ইয়েস। কনসিকুয়েন্টলি এটা রেজাল্ট, এটাও না। ফাইনালি দেখেন, পয়েন্ট দেখেন, ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি, কিন্তু ফাইনালি কিন্তু সাব আইডিয়া। ফাইনালি কিন্তু একটা কথাকে সামারাইজ করে না, হেন্স করতে পারে, ইন অ্যানি কেস করতে পারে, ইন ব্রিফ করতে পারে, ইন কনক্লুশন করতে পারে, ইন শর্ট করতে পারে, ইন আদার ওয়ার্ডস করতে পারে, ইন সামারি করতে পারে, অন দ্য হোল করতে পারে, ওভারঅল করতে পারে, দেয়ারফর করতে পারে, দাস করতে পারে, এগুলো সবই করতে পারে। তো এই ওয়ার্ডগুলো থাকলে শেষের দিকে যদি এই ওয়ার্ডগুলো কখনো পাওয়া যান, তাহলে ধরে নেবেন যে আসলে আমাকে এখানে কি করা হয়েছে, এমফাসিস করা হয়েছে। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমরা দেখুন একটা প্যারাগ্রাফ দিলাম, এই প্যারাগ্রাফ দেখেন তো এই প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সে সামারাইজ করা হয়েছে কিনা। জি স্যার, ইন শর্ট। ইন শর্ট, তার মানে ইন শর্ট মানে হলো ছোট কথায়, তার মানে এতক্ষণ অনেক কিছু বলছে, তা সামারাইজ করলো এই লাইনে, তাহলে এই লাইনটা আমার মেইন আইডিয়া, একদম সহজ হিসাব। তারপরে আসেন পরেরটাই দেখেন তো দেখি, যে এই পর্যন্ত প্যারাগ্রাফটা, যে লাস্ট লাইনে আবার সামারাইজ করা হয়েছে কিনা। ইয়েস, এদিকে কি দিয়ে? সো দিয়ে। আচ্ছা, দিস ওয়ান দেখেন, দেখেন তো এখানে সামারাইজ করা হয়েছে কিনা। ইন দা শর্ট টার্ম। না, এই লাইনটা, হাউ এভারের লাইনটা ইন দ্য শর্ট টার্ম নাই থাকলো, আপনি ভালো ধরছেন তো, উনি ধরছে যে ইন দ্য শর্ট টার্ম, এইটা ইয়া হতে পারে, কিন্তু এই হাউ এভারের লাইনটা কি আপনাকে সামারাইজ করছে কিনা? জি স্যার, করছে। হাউ এভার মানে কিন্তু উল্টা কথা, সামারাইজিং না, মানে স্যার আগের কথাটা তো উল্টা কথা পুরো। উল্টা কথা। মানে এটা তো সামারাইজ হইলো কি আগের কথা? স্যার নো। সামারাইজ কিন্তু হলো না না। স্যার। তা আমাদের কিন্তু সামারাইজ বের করতে হবে। তাহলে আমরা এখানে দুইটা তিনটা মেথড শিখলাম, হ্যাঁ। আমি মনে করি তিনটা মেথড নিয়ে আপনারা একটু ডিসকাস করে আসেন। কেউ যদি না থাকে গ্রুপের মধ্যে বললেন, আমি প্রত্যেকটা গ্রুপের বাজারে ঘুরবো।
চলে যান। আপনি কি আপনি কি এখানে একাই? ইয়েস স্যার। স্যার এখানে একাই, আর কেউ আসতেছে না স্যার।
বলেন ডিসকাশনের রেজাল্ট বলেন। ডিসকাশনের পরে অনেক কোশ্চেন বের হয়, সেগুলো শুনি। বলেন কোনো প্রসেস থাকলে বলেন। তিনটা স্ট্রাকচার পড়ছি। ওকে, তাহলে আমরা একটু প্যারাগ্রাফ স্ট্রাকচার ফোরের দিকে আগাই। এটা সবচেয়ে ঝামেলার কাজ। প্যারাগ্রাফ স্ট্রাকচার ফোর, এটাকে কন্ট্রাস্টিভ প্যারাগ্রাফ বলে, নামই আছে এটা। যেরকম একদম ইয়ার মাঝামাঝি, মানে অর্থাৎ সেকেন্ড থার্ড লাইনের দিকে আপনার একটা কন্ট্রাস্টিভ কানেক্টর থাকে, যেমন হচ্ছে এখানে হাউএভার থাকতে পারে, নেভারদিলেস থাকতে পারে। আচ্ছা, থাকার পরে অর্থাৎ এখানে একটা থিম বললো রহিম খুব ভালো ছেলে, হাউএভার রহিম খুব খারাপ ছেলে। তার মানে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝামাঝির দিকে হাউএভার টাইভার থাকলে। তো এখন আমাকে মেক শিওর করতে হবে কে আসলে থিমটা কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। অর্থাৎ এখানে যে কথাটা বলতেছিল তার বিপরীত কথাটা এখানে বলতেছে কি। এটা একটু কঠিন। এই জন্য আমাদের যেটা করা লাগে, এই হাউএভারের আগের লাইনটাও দেখা লাগে, আবার হাউএভারের লাইনটাও দেখা লাগে, দেখে ডিসিশনে আসতে হয় যে হচ্ছে আসলে এটা থিমটা চেঞ্জ করলো কি করলো না। সে ফর এক্সাম্পল দেখেন, এখানে একটা আছে অলদো। আচ্ছা, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিস আমাদের ডিমান্ডটা রিডিউস করেছে, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউ টু ইনক্রিজ, রিকোয়ারমেন্টটা কন্টিনিউ করতেছে, বাড়তেছে ট্রান্সপোর্টের চাহিদাটা। এবার আপনি উপরের লাইনে যান, ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন একটা ইকোনমিক গ্রোথ হওয়াটা উইদাউট অ্যান এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। একটা এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া আসলে কি বলে হচ্ছে ইকোনমিক গ্রোথ হওয়াটা কঠিন। এখন এই বিষয়ে কি এইখানে কি এর বিপক্ষে কোনো কথা বলতেছে, ইয়েস অর নো? বলেন এটার ঠিক বিপরীত কথাটা বলতেছে কিনা, যে না এটা আসলে ডিফিকাল্ট, এটা সহজ, ইকোনমিক গ্রোথটাও আসলে খুবই সহজ। জি আহ স্যার, এটা অপোজিট কথা। দেখেন এই কথাটা এখানে বলতেছে কিনা, পরে দেখেন দুটা লাইন। ওকে, এটা ধরাটা একটু কঠিন। এখানে বলতেছিল কি, এখানে বলতেছিল যে ট্রান্সপোর্টের রিকোয়ারমেন্টটা বাড়তেই আছে বাড়তেই আছে। আর এখানে বলতেছিল যে উইদাউট এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া ইকোনমিক গ্রোথ পসিবল না। এই দুটো কথার মধ্যে কিন্তু মিল নাই। যেহেতু মিল নাই, কাজে এই লাইন থেকে আমার মেইন আইডিয়াটা আসেনি। আবার এখানে দেখেন আরেকটা, অ্যান্ড অল দো, যদিও অনেক, এর আগের লাইনটা পড়ি, সাম অফ দিস কান্ট্রি যারা অলরেডি এক্সপোর্ট করেছে মোর দ্যান টোয়াইস, তারা টোয়াইস, মানে এই কান্ট্রিগুলো কোন কান্ট্রিগুলো, ক্যান্ডিডেট কান্ট্রি। তাহলে কিছু ক্যান্ডিডেট কান্ট্রি প্রায় টোয়াইস, 1990 ভলিউমের প্রায় টোয়াইস তারা এক্সপোর্ট করেছে এবং ইম্পোর্ট করেছে 5 টাইমস দেয়ার 1990 ভ্যালু। অ্যান্ড এবং অলদো ম্যানি ক্যান্ডিডেট কান্ট্রিজ ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ভালো, তাদের মধ্যে আসলে রেল আছে, তারা ট্রিপল শার্পলি রোড ট্রান্সপোর্ট এটা তারা করতেছে হলো 1990 সাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমার এই যে এই কথাটার সাথে আমার এই কথাটা আসলে কন্ট্রাস্ট করে কিনা, চিন্তা করেন, আপনারা পরে আমাকে বলবেন যে কন্ট্রাস্ট করে কিনা, নিজেরা পড়েন।
বলেন যে আগের লাইনের সাথে এই লাইনে কন্ট্রাস্ট করে কিনা। স্যার উপরেরটা ইনক্রিজ করছে আর নিচেরটা তো নিচেরটা স্যার তো আমার ইনক্রিজ, দুইটাই তো ইনক্রিজ করছে স্যার, উপরেরটার সাথে নিচেরটা তো মিল আছে স্যার। মিল আছে, কিন্তু বিপরীত কথা বলতেছে কিনা। হ্যাঁ ডিক্রিজড বাই 43.5%। এটাও হলো ইনক্রিজ করছে, এটাও কিন্তু ইনক্রিজ করছে, তাই না? তো এই দুটার মধ্যে, এই দুটা লাইনের মধ্যে কিন্তু এই দুটা লাইনে মিল আছে, এই দুটার মধ্যে মধ্যে শত্রুতা নাই। আমাদের খুঁজতে হবে দুটার মধ্যে যদি মিল যদি না থাকে, আইডিয়াটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে আমাদেরকে নিতে হবে। স্যার কাউন্ট করা নেই তো, উপরে তো বলা আছে যে এত পার্সেন্ট হয়েছে, কিন্তু নিচে তো এরকম বলা নেই। একই কথা বলছে যে হচ্ছে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাই না? হ্যাঁ, শুধু বাড়ছে কথাটা মিল আছে। মিল আছে না, মিল আছে, কিন্তু এটা কি বিপরীতের কথা বলছে? না না, বিপরীত বলেনি। এটা বিপরীত বলতে হবে, বিপরীত যেহেতু বলে নাই, কাজে এখান থেকে আমাদের মেইন আইডিয়াটা আসেনি। ঠিক আছে, এবার এখানে আসেন, এই লাইনটা। এখন আপনারা দেখবেন উপরের এই লাইনের সাথে এই লাইনটা শত্রুতা আছে নাকি মিল আছে। গো, পড়েন। হাওয়েভার মানে তো অপোজিট বলা। ওকে, দেখেন এখানে যেটা বলছে, এটা হচ্ছে উই ডু নট ইভেন নো, আমরা জানি না কতগুলো স্টার আছে আমাদের প্ল্যানেটের সাথে, এবং আমরা আরো জানি না যে লাইভ ফর্মগুলো ন্যাচারালি হয় যদি রাইট কন্ডিশন দেওয়া হয়। হাউএভার, যখন আমরা দেখি স্টারের দিকে, তখন কি হয়, ইন দ্য অবজারভেবল ইউনিভার্স ইট সিমস দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দিস প্ল্যানেট ডাজ নট হ্যাভ এ লাইফ ফর্ম ইন ইট। মানে অ্যাটলিস্ট একটা প্ল্যানেট, এই প্ল্যানেটগুলোর একটার মধ্যে কি নাই, লাইফ ফর্ম নাই। আচ্ছা, ইনফ্যাক্ট দ্য বেস্ট এডুকেট গেজ উই ক্যান মেক ইউজিং দ্য লিটল উই ডু নট ডু নো অ্যাবাউট দ্য কন্ডিশন। আচ্ছা, আমরা উই ডু নো, আমরা জানি। আর এখানে কি বলতেছিল, উই কি কি লিখছিল, ডু নট নো। তার মানে আগের যে কথাটা বললাম সেই কথাটাকে এই কথাটা কন্ট্রাস্ট করছে। তাহলে এইটা আমার মেইন আইডিয়া হতে পারে, হবে। তাহলে আমাদের বের করতে হবে যে হাউএভার দেখলে ঝাঁপ দেওয়া যাবে না। হাউএভার দেখে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি, যে হচ্ছে এটা আইডিয়াটাকে চেঞ্জ করলো কিনা। যদি আইডিয়াটাকে চেঞ্জ করে তাহলে হাউএভার থেকে কিংবা বার্ড থেকে উত্তরটা আসতে পারে। এটা হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচার 4। দিস ওয়ান ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। ওকে, এটা আমরা আরো প্র্যাকটিস করবো পরে, এখানেও প্র্যাকটিস স্যার আছে। এইখানে তো, স্যার একটু কথা ছিল স্যার। স্যার এখানে হাওয়েভারের পরে আমরা তো জানি হাওয়েভার দিয়ে বিপরীত কথাই থাকে। আর এখানে তো স্যার এক্সাক্ট সংখ্যাটা বলে দিছে, উপরে বলছি জানি না আর নিচে বলছি জানি। তাহলে সিদ্ধান্ত কোনটা নিব স্যার, জানি সেইটা নিব? ইয়েস, হাউএভার থেকে আপনার উত্তরটা আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এইটা হইতেছে প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 4, এটা অনেক কঠিন। আচ্ছা, এবার আসেন প্যারাগ্রাফ স্ট্রাকচার নম্বর 5-এ দেখি। যে ধরেন প্রথম লাইন এবং লাস্ট লাইন এবার আমরা মেলানোর চেষ্টা করি। যেমন প্রথম কাজ, এক্সেলেন্স ডাজ নট ইমার্জ উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট হেল্প। মানে এই যে এক্সেলেন্স জিনিসটা,
এই সহজে আসে না উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট হেল্প, এই কথা কিন্তু সত্য। এখনকার যুগে তো আরো সত্য। ধরুন অনেক সাকিব আল হাসান না কতজন আছে, কিন্তু তারা কিন্তু আসলে সাকিব আল হাসান পারেনি কারণ ওরা অ্যাপ্রোপ্রিয়েট হেল্পটা পায়নি। এখন এই কথাটা আমরা যদি নিচের দিকে যে দেখি, নিচের দিকে যে কথাটা আছে ইমোশনাল ওয়ারনেস, এটাও একটা মেটাকগনিশনের পার্ট। তাই চিলড্রেনদেরকে হেল্প করতে হবে, হেল্প করা উচিত যেন তারা সচেতন হয় তাদের ফিলিংসের ব্যাপারে এবং অ্যারাউন্ড দ্য এরিয়া টু বি লার্ন ফিলিং অফ কিউরিসিটি কনফিডেন্স ফর এক্সাম্পল, তারা এই কথাটা বলতেছে। এখন উপরের যে কথা আর এই যে লাস্ট লাইনের যে আলোচনা, এটা কি সেম? আপনি নিজেদের মতো করে একবার পড়ে বলেন আমাকে সেম কিনা, ফার্স্ট লাইন আর লাস্ট লাইন। নিচে তো স্যার এটা সলিউশন বলছে না, আর উপরে স্যার এটা একটা আইডিয়া দিছে। উপরের আলোচনার সাথে নিচের আলোচনার আসলে কোনো মিল নেই। স্যার মিল নেই, কিন্তু স্যার একটা ওয়ার্ড বুঝতেছি না, ইমার্জ মানে তো স্যার মানে নিষ্ক্রমণ করা বা কিছু একটা, ইমার্জ এইখানে মানে কি মিল করতেছে উত্থিত, তাহলে? ইমার্জ মানে হলো ওই উত্থিত হওয়া, উত্থিত মানে হচ্ছে হলো আসে এখান থেকে এখানে। ইমার্জ মানে হচ্ছে পাওয়া। এক্সিলেন্স ডাজ নট ইমার্জ, মানে ইমার্জ মানে আবির্ভূত হওয়া, এক্সিলেন্সটা আসে না। মানে তারপরে উইদাউট অ্যাপ্রিসিয়েট হেল্প, কোনো হেল্প থেকে। ইয়েস, মানে অ্যাপ্রোপ্রিয়েট হেল্প ছাড়া এই এক্সিলেন্সটা ইমার্জ হয় না, মানে অ্যাপ্রোপ্রিয়েট হেল্প হওয়া লাগবে। এখন আসে না বলা যায় তাই না, মানে ওই আসে না। অ্যাপ্রোপ্রিয়েট হেল্পটা তারপরে ছাড়া। দেখেন এখন আমাদের আর একটা আলোচনা আছে, সেটা হচ্ছে কি, এবার আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুঁজবো, খোঁজেন আছে কিনা। আছে ইয়েস অর নো? এতক্ষণ তো দেখার দরকার নাই। নো না স্যার। স্যার। তাই না? তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে ব্যর্থ হলাম। থার্ড অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আহ, আমরা এবার দেখব, সেটা হচ্ছে হাউএভারটা এবার মাঝামাঝি আছে কিনা। গো। আছে? না স্যার। না নো স্যার, নাই। স্যার। এখানেও নাই। এখানে আইডিয়াটা কিন্তু এরকম দেয়া নাই, তাহলে আপনি তো আসলে রিয়াল বিপদে পড়ছেন। সেটা হচ্ছে এবার আপনাকে বের করতে হবে, সেটা হচ্ছে হলো আমার মেইন এটা তাহলে কোনটা হবে। এই জন্য দুই একটা প্যারাগ্রাফ থাকে যেগুলো আসলে খুবই কঠিন হয়। তো এই প্যারাগ্রাফ গুলো বের করার ওয়ে হইতেছে কি, তখন রিপিটেড ওয়ার্ড খুঁজতে হয়। রিপিটেড ওয়ার্ড অর্থাৎ হচ্ছে যে যেখান থেকে শুরু হয়েছে সাপোর্ট, কোন ওয়ার্ডটা সাপোর্ট আর কোন ওয়ার্ডটা হচ্ছে মেইন আইডিয়া। যেমন হচ্ছে আমরা রিপিটেড ওয়ার্ড খুঁজি, মানে এখানে আমরা হেল্প দিলাম, এক্সেলেন্স দিলাম, হাই স্ট্যান্ডার্ড দিলাম, চিলড্রেন তো ভাই সব জায়গায় থাকবে। তারপরে ম্যাটেরিয়াল টু ওয়ার্ক নিলাম, চ্যালেঞ্জিং টিউশন নিলাম, এনকারেজমেন্ট নিলাম, ড্রিম নিলাম, কোয়ালিটিভ ডিফারেন্স নিলাম, ইন্টেলেকচুয়ালি হাইলি এবল টু থিঙ্ক নিলাম, অ্যাভারেজ অ্যাবিলিটি নিলাম, ওল্ডার পিপল, এক্সটার্নাল রেগুলেশন নিলাম, ইন্টারনাল রেগুলেশন নিলাম, সেলফ রেগুলেশন নিলাম, আচ্ছা, ওন ওয়েস অফ লার্নিং নিলাম, মেটাকগনিশন নিলাম, স্ট্র্যাটেজি অফ প্ল্যানিং নিলাম, মনিটরিং নিলাম, এগুলো নিলাম। আবার ইমোশনাল ওয়ারনেস নিলাম, মেটাকগনিশন নিলাম, ওয়ার নিলাম, ফিলিংস ফিলিংস নিলাম। বলেন তো কোন ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে বারবার?
মেটাকগনিশন। ইয়েস, স্যার রেগুলেশনের কথা বলছো না বিভিন্ন? রেগুলেশন আর হচ্ছে মেটাকগনিশন, এই ওয়ার্ডটা হলো রিপিট হচ্ছে। তার মানে এখান থেকে আমার এই যে প্রথম লাইন যেটা আছে, আমি একটু মুছি। প্রথম লাইন যেটা আছে, এই যে এক্সেলেন্স ডাজ নট ইমার্জ উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট হেল্প, এটা মেইন আইডিয়া না। তারপরে আমার এই যে ড্রিম ড্রিম নিয়ে কথা আছে, এগুলো সব একটাও মেইন আইডিয়া না। তারপর এটার মেইন আইডিয়া হইতে পারে যে রেগুলেশন অথবা মেটাকগনিশন। আমার কাছে যেটা মনে হয় এটা মেইন আইডিয়া দিস ওয়ান, এই লাইনটাই মেইন আইডিয়া। টু বি মোস্ট এফেক্টিভ অ্যাট দ্য সেলফ রেগুলেশন, সব চিলড্রেনরা আইডেন্টিফাই করছে তাদের ওয়ে অফ লার্নিং, এটার নাম হচ্ছে মেটাকগনিশন। এটা দিস ইজ ইউর অ্যাকচুয়ালি মেইন আইডিয়া ইন দিস প্যারাগ্রাফ। এটা কেন নিলাম না, কারণ রেগুলেশন নিয়ে বলছে এখানে দেয়ার অ্যাপিয়ার্স টু, এটা হলেও হইতে পারে, বাট মেবি এই দিস টু লাইন্স অ্যাকচুয়ালি এটা মেইন আইডিয়া হচ্ছে এই প্যারাগ্রাফের। এটা পরীক্ষায় কম আসে, কিন্তু এটা স্টিল আসে, দুই একটা প্যারাগ্রাফ আসে। তো আজকে আমরা অনেকগুলো থিওরিটিক্যাল পড়া পড়তেছি, নেক্সট ক্লাসে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো। যেমন দিস ওয়ান, চলেন এটা একটু কঠিন, দিস ওয়ান চলেন দেখি। বাট সায়েন্টিফিক প্রোগ্রেস ইজ নট অল থিওরিটিক্যাল, নলেজটা অনেক গুরুত্বপূর্ণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। আর লাস্ট লাইন পড়েন, পরে দেখেন তো মেলে কিনা। মিল আছে তো। মিল মেলে আছে না, তো স্যার, মেলে। হালকা হালকা। ওই যে পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আর হচ্ছে যে মোটিভেশন। মোটিভেশন আর হাই লেভেল অফ পারফরমেন্সের মধ্যে পার্থক্য আছে। স্যার নলেজ ক্রিয়েটিভিটি। নলেজ আর কি বলতেছে যদি ক্রিয়েটিভিটি মিলাইতেছে ক্রিয়েটিভিটি। না, ওরকম ভাবে মেলে না। এই কথার সাথে এই কথা আসলে মেলে না। ক্রিয়েটিভিটিটা কি এটা সেটা এখানে বলছে আর কি। তো এখানে কিন্তু হাওয়েভার টাওয়েভারও নাই। তো এখন আপনার কাজ হচ্ছে দেখেন তো খুঁজে কোনটা রিপিট হয়েছে। স্যার সায়েন্টিফিক প্রগ্রেসের সাথে কি ক্রিয়েটিভিটির কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে স্যার? সরি, আমি বুঝতে পারিনি। স্যার সায়েন্টিফিক প্রোগ্রেস আর হচ্ছে ক্রিয়েটিভিটি, এই দুটার মধ্যে কি কোনো মিল আছে স্যার? এটার মূল যে ওয়ার্ডটা রিপিট হয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ সায়েন্টিস্ট। তাহলে এটার মূল আইডিয়াটাই যে এখানে শুরু হয়েছে, এখানে তো এই যেটাই হলো মূল আইডিয়া, কনক্লুশন দ্যাট একটা সার্টেন লেভেল আপের পরে ইন্ডিপেন্ডেন্সটা মোর কন্ট্রিবিউট করে, এটাই হলো মূল আইডিয়া। ক্রিয়েটিভিটির এই আইডিয়াটাই মূল আইডিয়া। তো এটা একটু ধরাটা কঠিন আর কি। এটা হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচার নাম্বার 5, এটা পরীক্ষায় কম আসে। তো এইভাবে মেইন আইডিয়াটা বের করে নিতে হয়। তো আমাদের যেটা বিষয় হচ্ছে প্রথমে জেনারেল টপিক দেখতে হয়, জেনারেল টপিকে যদি না মিলে তখন মেইন আইডিয়া বের করতে হয়। মেইন আইডিয়া বের করাটাই এটা টেকনিক গুলো আমরা আসলে ফলো আপ করবো। নেক্সট ক্লাসে যেটা হবে, নেক্সট স্যার ক্লাসে ওইখানে স্যার একটা কথা ছিল। স্যার ওইখানে তো আমরা রিসার্চে চলে গেছিলাম। প্রথম লাইন আর শেষ লাইনটা আমরা যখন সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না স্যার, তখন আমরা চলে গেছি যে রিসার্চে। এইটা কিভাবে আইডিয়া নিলাম স্যার? এই যে ক্রিয়েটিভিটি এখানে শেষ, শুরু হয়েছে এখানে, যেখান থেকে শুরু আচ্ছা ওই ইয়ে সেখানে। দিয়ে স্যার, এই রিপিটেশন ওয়ার্ড দিয়ে হ্যাঁ, ফাইন্ড আমরা আউট করছি। আমরা 5 মিনিট একটু ব্রেক নিব, ব্রেক নেওয়ার পরে আমরা এবার একটু আইডিয়া গুলো বের করব, যে কোনটার মেইন আইডিয়া কিভাবে বের করা যায়। ওকে, তাহলে 5 মিনিট ব্রেক টাইম, মানে এখন বাজে 33:40 পর্যন্ত।
ওকে, ধরেন এবার আমরা একটা অ্যাপ্রোচে যাই। দেখ চলেন কিভাবে আমরা অ্যাপ্রোচটা সলভ করব ম্যাচিং হেডলাইন্স গুলো। তো আমরা প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের হেডিংটা বোঝা। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে হলো এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন, মানে একটা বিজনেস মডেল অ্যাপ্রোচ এডুকেশনের। তাহলে আমার মূল আলোচনা কি দেখেন, আমি এটা আন্ডারলাইন করে রাখবো। এ বিজনেস মডেল অ্যাপ্রোচ, ফাইন। তারপরে আসেন দ্য রিফর্মস দ্যাট ইমপ্রুভ এডুকেশন ইন ফিনল্যান্ড। তাহলে আমাদের মূল আলোচনা হচ্ছে রিফর্মস, সার্কেল করে রাখলাম। এডুকেশনাল চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, তাহলে চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার, ফিউচারের চ্যালেঞ্জেস। এটা দেখার পর পরে আমার মাথা তো নড়ে যাবে, ও মাই গড, এটা তো আমি শেষের দিকে যে খুঁজবো। তাহলে এটা প্যারাগ্রাফ এফ অথবা ইর উত্তর। ই এবং এফ এর উত্তর হচ্ছে ফিউচার। তাহলে আমরা এবার যেটা করব, দেখা মতো আমরা চান্স নিব যে আসলে এটার উত্তরটা এফ বা ইতে আছে কিনা। চলুন কুইক এফ এ চলে যাব। এর পুরো প্যারাগ্রাফটা হচ্ছে এফ। এখন আমরা একটু কুইক খোঁজার চেষ্টা করি যে এইখানে আসলে ফিউচার নিয়ে কোনো আলোচনা আছে কিনা। খোঁজেন সবাই। এখানে কোনো, এটা নিয়ে কোনো আলোচনা নাই। তো আমরা আসলে একটা সাকসেস হওয়ার কিন্তু চান্স নিয়েছিলাম, আসলে সাকসেস হতে পারলাম না। পরে আসি, পড়েন। ওয়েস ইন হুইচ ইকুয়ালিটি ইজ মেনটেন, যেভাবে ইকুয়ালিটিটা মেনটেন করা হয়। তাহলে আমার মূল আলোচনা হচ্ছে ইকুয়ালিটি নিয়ে। তারপর আসেন দ্য বেনিফিটস অফ ইন্ট্রোডিউসিং টেস্ট, তাহলে আমার মূল আলোচনা বেনিফিটস নিয়ে আর টেস্টিং নিয়ে। ওকে, তারপর আমরা এখানে আলোচনা কি অ্যান অ্যাপ্রোচ দ্যাট হেল্প এ ইয়ং লার্নার, তাহলে ইয়ং লার্নারকে নিয়ে আলোচনা এবং একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা। তারপরে আসেন স্ট্যাটিস্টিক্যাল প্রুফ, আমাদের মূল আলোচনা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ নিয়ে। আর এখানে আলোচনা কি সাপোর্ট ফর ফ্যামিলিজ, ফ্যামিলি সাপোর্ট নিয়ে আলোচনা। আর দ্য ইম্প্যাক্ট অফ এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেমের ইম্প্যাক্ট কার উপরে, ইকোনমির উপরে, এডুকেশনের ইম্প্যাক্ট ইকোনমির উপরে। ব্যাস, তাহলে এই কাজটা আমরা শুরুতে করে ফেলবো। তারপরে প্রেডিকশন করবো, ওই তখনই প্রেডিকশন করে যদি না পাই তাহলে তার কোনো কথা নাই। তো এবার আমরা না প্রতিটা প্যারাগ্রাফ চেক করব। চেক করব কি, আমরা প্রথমে জেনারেল আইডিয়া খোঁজার চেষ্টা করব। ওকে, আমরা চলেন আমরা একটু জেনারেল আইডিয়াটা খোঁজার চেষ্টা করি। আমি একটু আগে আমরা যেটা করেছিলাম, জেনারেল আইডিয়া করতে গেলে আমার কি লাগে, আমার হচ্ছে স্কিমিং করা লাগে। তো আমি স্কিমিং করি। অ্যাট সামহোয়ার, আমি আর পড়ছি না কিন্তু, অ্যাট সামওয়্যার। ওকে, সেটা হচ্ছে সামওয়ান। ডিসাইড টু, এটা হলো ভার্ব, ডিসাইড টু এক্সট্রিম, সিদ্ধান্ত নিয়েছিল এক্সট্রিম কিছু করার। সিক্স গ্রেড স্টুডেন্ট, রিসেন্ট ইমিগ্র্যান্ট, হিজ টিচার বেস্ট এফোর্ট, হি ডিসাইডেড টু বোল্ড। তারপরে ভাস্টলি ইমপ্রুভ ইন রিডিং ম্যাথ অ্যান্ড সায়েন্স, হিজ টিচার আর ট্রাস্টেড, টার্ন ইয়াং লাইফস অ্যারাউন্ড, ইয়াং লাইফের লাইফটাকে, আচ্ছা, মাই প্রাইভেট স্টুডেন্ট, হি ওয়াজ নট স্টাডিং সায়েন্স। তারপরে নেক্সট টু অমুক ডেস্ক, টল স্টল, dozen. By end of the year, he had conquered vowel-rich language. He could in turn. এখন এটার জেনারেল টপিক কি বলতে পারবেন কেউ? আমরা যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে পড়ে দেখি কি বুঝলাম, জেনারেল টপিক কি এটার বলেন তো। তাকান, তাকে একবার ওয়ার্ডগুলো দিকে তাকে একবার দেখেন, এখানে জেনারেল টপিক কি?
বলেন মুরাদ শিক্ষা ভাই। শিক্ষা তারপরে নিয়ে কিছু ডিসিশনের লার্নিং নিয়ে কিছু বলা হচ্ছে। এডুকেশন নিয়ে কিছু একটা। স্কিল। ডিসক্রিপশন টাইপের কিছু একটা স্যার। ডেসক্রিপশন চলতেছে, এবং ডেসক্রিপশন চলতেছে যে একটা ইমিগ্রেন্ট একটা ছেলেকে অনেকভাবে হেল্প করছে, এরকম তো গল্পটা, তাই না? যে 6 গ্রেড একটা স্টুডেন্ট, সে অনেক এফোর্ট দিচ্ছিল, তারপরে তার টিচারদের এফোর্টের কারণে সে রিডিং ম্যাথ সায়েন্সে ইমপ্রুভ করলো, টিচাররা খুবই ট্রাস্টেড ছিল, তার লাইফটাকে ঘোরাই দিছে। এই তো আলোচনা নাকি? এটা ডেসক্রিপশন গল্প চলতেছে। এখন আমরা যে একটু হেডিং গুলোতে যাই। আমাদের প্রথম কাজ হচ্ছে জেনারেল টপিক ধরে হেডিং বের করা। যদি না পারি তাহলে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে যাব, প্যারাগ্রাফ স্ট্রাকচার। তো প্রথমে আসি, এটা কি একটা বিজনেস মডেল অ্যাপ্রোচ? ইয়েস অর নো? নো। ইয়েস নো স্যার। স্যার। এটা স্যার বিজনেস, ইয়েস স্যার, কারণ টাকা পয়সা না নো, দিয়ে approach। এডুকেশনটা স্যার ইয়ে নিয়ে কথা বলা না এটা। বিজনেস তো কিছু নো বলেনি। স্যার, বিজনেস না, হবে এটা না তো স্যার। স্টুডেন্টদের শেখানো, এফোর্ট দেওয়া। এটা বিজনেস না। আচ্ছা, তারপরে আসি দ্য রিফর্মস। এখানে কোন রিফর্মস নিয়ে আলোচনা হয়েছে কিনা যেটা ফিনল্যান্ডের এডুকেশনকে ইমপ্রুভ করেছে? এটা কাছাকাছি স্যার যায়, কাছাকাছি যায়, কিন্তু তাহলে এইটা আমরা রাখবো। আচ্ছা, এবার আসেন এখানে ফিউচারে এডুকেশনাল চ্যালেঞ্জ নিয়ে আসে কিনা। জি এটাও যায় স্যার। ফিউচার নিয়ে আলোচনা না পাইলাম না। এরকম কিছু তবে তো তো নাই। পাঁচ। তারপর ইকুয়ালিটি নিয়ে কোনো আলোচনা আছে কিনা? ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। তারপর টেস্টিং নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা দেখেন। না। তারপর দেখেন একটা অ্যাপ্রোচ যেটা একটা ইয়াং লার্নারকে হেল্প করেছে। ইয়েস এইটা স্যার। পুরোপুরি ইয়েস ইয়েস স্যার। যায়, স্যার, এটা যায়। 100% এইটা 100% যায়। এই যে, মাস্টার। তাহলে এই যে আমরা হলো উত্তরটা পাইলাম হলো 6। এটা হলো আমরা জেনারেল আইডিয়া থেকে বের করে আনছি 6। অর্থাৎ জেনারেল আইডিয়া কিন্তু সবসময় উত্তর হবে না, মানে জেনারেল টপিক দিয়ে কখনো জেনারেল টপিক দিয়ে হবে, কখনো প্যারাগ্রাফ স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম চান্সটা নিতে হবে জেনারেল টপিকের, সবগুলো উত্তর হবে না। এবার আমরা পরেরটাই যাই, চলেন। সিঙ্গেল রেস্কিউড চাইল্ড, ফিনল্যান্ড অ্যামেজিং রেকর্ড, সাকসেস। সাকসেসটা শুরু হয়েছে 40 বছর আগে থেকে, সো সাকসেসফুল হয়েছিল 2000 সাল পর্যন্ত। তারপরে এটা প্রোগ্রামের নাম হচ্ছে পিসা। ওকে, 10 থেকে 15 বছর বাচ্চাদেরকে কি জানি করা হচ্ছিল। আচ্ছা, ফিনিশ ইউথ তার বেস্ট হয়েছে রিডিং এ ওয়ার্ল্ডের মধ্যে। 2006 সাল নাগাদ তারা ফার্স্ট হয়েছে সায়েন্সে পার্টিসিপেট করে। লেটেস্ট পিসা স্কোরে তারা অনেক অনেক ভালো ভালো স্কোর করছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানকার মেইন আইডিয়াটা কি বলেন? জেনারেল টপিক কি যেটা বারবার আসতেছে? সাকসেস স্যার, ফিনল্যান্ডের আচ্ছা, সাকসেস। পিসা ফিনল্যান্ডের একটা ছেলেকে কি মানে সাকসেস করা হয়েছে সাকসেস, সে ফিনল্যান্ডের সাকসেস পদ্ধতিতে নিয়ে ব্যবহার। আলোচনা, এবং হচ্ছে পিসা, পিসা টেস্টের নিয়ে আলোচনা, পিআইএস এ। এই টেস্টে তারা একবার ফার্স্ট হচ্ছে, তার একবার সেকেন্ড হচ্ছে, একবার থার্ড হচ্ছে, এরকম বিষয়টা আর কি। হ্যাঁ, লেটস গো। আমরা এটাতে প্রথমে চেষ্টা করব, না পারলে কিন্তু আমরা মেইন আইডিয়া এসে বের করবো। এখানে কি বিজনেস মডেল অ্যাপ্রোচ আছে? নো। স্যার পাঁচটা যাবে স্যার, নো বেনিফিটস স্যার। অফ টেস্টিং। তারপরে আসেন দ্য রিফর্মস নিয়ে আলোচনা আছে কিনা? ইয়েস। হতে পারে। তারপরে এডুকেশনাল চ্যালেঞ্জ অফ দ্য ফিউচার নিয়ে আলোচনা আছে কিনা? নো। নাই। ইকুয়ালিটি নিয়েও তেমন কোনো আলোচনা নাই। বেনিফিট অফ টেস্টিং এটা হইতে পারে, কারণ ওইখানে হচ্ছিল পিসা নামে একটা স্কোর টেস্টের কথা বলা হচ্ছিল। তারপরে এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশনাল সাকসেস এটা আছে কিনা? জি স্যার, এসব এটা তো যায়। তাহলে এটাও হতে পারে। তাহলে আমাদের আসলে মূল আলোচনা যেটা হয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে 5 হতে পারে আর হলো 7 হতে পারে। এখন এই 5-7-এর মধ্যে আমাদের ডিসিশন নিতে হবে। লেটস গো। এবার তাহলে মেইন আইডিয়া বের করি। ফার্স্ট লাইন, দিস টেল অফ সিঙ্গেল রেস্কিউড চাইল্ড, এই লাইনটার সাথে এখানে বলছে ফিনল্যান্ডের একটা অ্যামেজিং রেকর্ড আছে এডুকেশনাল সাকসেসের। এই লাইনের সাথে আমার লাস্ট লাইন দেখবো যে এখানেও আসলে এডুকেশনাল সাকসেস নিয়ে আলোচনা আছে কিনা। দেখেন তো লাস্ট লাইনে, এই লাইন এবং এই লাইন।
জি স্যার। সেম কথা। এবং এখানেও সাকসেস নিয়ে আলোচনা, এখানেও সাকসেস নিয়ে আলোচনা। তার মানে আমার মেইন আইডিয়া হইতেছে এইটা। তো এখানে আমার কি নিয়ে কথা বলতেছে, যে হচ্ছে হলো ফিনল্যান্ডের অ্যামেজিং রেকর্ড অফ এডুকেশন সাকসেস রয়েছে। তাহলে এটাই হলো রেকর্ড। এখন আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের কোনটা হবে, দ্য বেনিফিট অফ ইন্ট্রোডিউসিং অফ টেস্টিং নাকি স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশনাল সাকসেস? Statistical proof of your Statistical education, proof. sir. Yeah. And now your answer is 7. নেক্সট ওয়ান আসে। প্রথমে জেনারেল আইডিয়া বের করবো। গভর্নমেন্ট অফিসিয়াল, ইমপ্রুভ স্ট্যান্ডার্ড, মার্কেট প্লেস কম্পিটিশন, ওয়াল স্ট্রিট ফাইন্যান্সিস, বিল গেটস, মানি, চার্টার স্কুল, ডাবল ইন নাম্বার, প্রেসিডেন্ট ওবামা, কম্পিটিশন, ওয়ান পলিসি, ফেডারেল ডলার্স, মেজর টিচার, ফিলোসফি, ওয়েলকাম টু ফিনল্যান্ড, টিচার, হেলসিঙ্কি প্রিন্সিপাল, টিচিং এক্সপিরিয়েন্স, স্ট্যাটিস্টিক্স। এবার আপনারা একটু দেখেন যে আসলে এখানে জেনারেল টপিক কোনটা বারবার আসতেছে। স্যার এখানে বিজনেস অ্যাপ্রোচের যেটা হতে পারে। বিজনেস অ্যাপ্রোচ অফ এডুকেশন সম্ভবত। ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার স্যার, এখানে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যার। টাকা পয়সা, তাহলে এটা হলো আমাদের হইতে পারে যেটা হচ্ছে হলো মূল জেনারেল আইডিয়া হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল বিষয়। তাহলে আমরা যদি এবার যাই, তাহলে একটু দুইটা উত্তর হতে পারে, এই বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশন, টাকা পয়সা, আর একটা হতে পারে দ্য ইম্প্যাক্ট অফ দ্য এডুকেশন সিস্টেম অন ফিনল্যান্ড ইকোনমি। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, এছাড়া মাঝখানে আর কোনো টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা নাই। যে এডুকেশন সিস্টেমের ফিনল্যান্ডের ইকোনমির উপরে প্রভাব নাকি একটা বিজনেস মডেল অ্যাপ্রোচ। চলেন এবার আমরা একটু, যদি কনফিউশন দাঁড়ায় তাহলে এবার আমরা একটু বিচার করব যে প্রথম লাইনের সাথে লাস্টের মিল আছে কিনা, কোন লাইনটা আসলে মেইন লাইন। তা আমরা যদি যাই, দেখেন প্রথম লাইন যাই, ইউনাইটেড স্টেটে গভর্নমেন্ট অফিসিয়ালরা অ্যাটেম্প নিচ্ছে ইমপ্রুভ করতে স্ট্যান্ডার্ড অফ ইন্ট্রোডিউসিং মার্কেট প্লেস কম্পিটিশন করার জন্য তারা কি নিচ্ছে, একটা পদক্ষেপ নিচ্ছে। লাস্টের যদি কথায় আসেন, তো লাস্টের যে কথা বলছে, ইফ ইউ অনলি মেজার দ্য স্ট্যাটিস্টিক্স ইউ মিস দ্য হিউম্যান অ্যাসপেক্ট, এই কথার সাথে এই কথা মেলে না। তারপরে আমরা এবার যাই, সেটা হচ্ছে এখানে কোনো হাউএভার আছে কিনা, নাই। ফার্স্ট সেকেন্ডলি আছে কিনা, নাই। তারপরে হচ্ছে এখানে কোনো এমফাসিং পয়েন্ট আছে কিনা, নাই। তাহলে আমাদের এটা প্যারাগ্রাফ স্ট্রাকচার 5-এ যেতে হবে, দেখতে হবে যে কোনটাকে, কোন লাইনটাকে সবাই সাপোর্ট দিচ্ছে। তাহলে এখানে মূল কথা কি, টাকা পয়সার আলোচনাটা মূল কথা। তার অর্থ এখানে বলছে কি ইন রিসেন্ট ইয়ার, এটা একটা এক্সাম্পল। এক্সাম্পলের আগে সেন্টেন্সটাই মেইন আইডিয়া ইউজালি। তাহলে আমার মেইন আইডিয়া হলো এইটা। এটা হচ্ছে কি বলছে, ইন দ্য ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালরা অ্যাটেম্প করতেছে স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করতে, ইন্ট্রোডিউসিং মার্কেট প্লেস কম্পিটিশন ইনটু পাবলিক স্কুলে, তার টাকা ঢালতেছে আর কি। সো দিস ইজ নাথিং অ্যাবাউট অ্যাকচুয়ালি ফিনল্যান্ড ইকোনমি, দিস ইজ অল অ্যাবাউট কি বিজনেস মডেল। সো ইউর অ্যান্সার ইজ 1। তারপর আসেন ডি নম্বর প্যারা, নো কম্পালসারি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বাই সিএটা টেস্ট, ওয়ান এক্সাম, নো কম্পিটিশন স্কুল এবং রিজনের মধ্যে, পাবলিকলি ফান্ডেড, গভর্নমেন্ট এজেন্সি রানিং দেম, business people to politician, every school has same national goal, same pool, good chance of getting same quality education in rural or university town। বলেন তো কোনটা রিপিট হচ্ছে, জেনারেল টপিক কোনটা? সেম একটা আইডিয়া স্যার। স্যার শিক্ষার মান সেম। সব জায়গায় যে সেম হচ্ছে। হ্যাঁ, শিক্ষার মান হচ্ছে সব জায়গাতে সেম, এটা কিন্তু মূল কথা। সেম সেম সেম। এবার আমরা যাই, এখান থেকে আমরা কোনো জেনারেল আইডিয়াটা বের করতে পারি কিনা। তাহলে এখানে কি কোনো বিজনেস মডেল, ইয়েস অর নো? নো।
নো স্যার। এখানে কোনো নো, রিফর্মস নো, আলোচনা, ইয়েস অর নো? নো, নো স্যার। আচ্ছা, এখানে কোনো ফিউচারের চ্যালেঞ্জ নিয়ে না আলোচনা? স্যার, আচ্ছা, এখানে ইকুয়ালিটি নিয়ে আরেকটা আলোচনা, হতে পারে। এটা হতে পারে। জি স্যার, ইকুয়ালিটি এটা মিল। ইকুয়ালি ইকুয়ালি হইতে পারে স্যার। আচ্ছা, এখানে এটা টেস্টিং মিল। নিয়ে আলোচনা না স্যার। না। আছে, কিন্তু এটা ফাদ, এটা একবার আসছে। এখানে অ্যাপ্রোচ, তাহলে এখানে তার উত্তরই নাই। এর উত্তর হবে হলে ইকুয়ালিটি। দারুণ হয়েছে। ওকে, তাহলে এইভাবে না আমাদেরকে বের করতে হবে। আজকে রাত হয়ে গেছে, আমরা এরকম বেশ কিছু ম্যাচিং হেডলাইন্সটা নেক্সট দিনে বলবো যে কিভাবে এটা সলভ করা যায়। এটা তো অনেক বড় সমস্যা। ধরেন আমি যদি 10টা সলভ করে দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে হলো কেমনে ম্যাচিং হেডলাইন সলভ করতে হবে। ঠিক আছে? তো দিস ইজ দ্য ওয়ে, যেটা আমাদেরকে ম্যাচিং হেডলাইন সলভ করতে হবে। 10টা সলভ করবো পরের দিন, দেরি করেন না, সেদিনকে ক্লাসে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, পড়া রিলেটেড না। স্যার, আইএলটিএস এ তো নতুন রুলস আনছে যে হচ্ছে কলম দিয়ে লেখা লাগবে কলম স্যার। দিয়ে লিখতে হবে। এর ব্যাপারে যদি আইডিপিতে জানুয়ারির 25 তারিখ থেকে কলম দিয়ে লিখতে হবে, তার আগে পেন্সিল দিয়ে লেখা যাবে। স্যার, ব্রিটিশ কাউন্সিলেও তো সেম রুল করছে স্যার। ব্রিটিশ কাউন্সিল 1 তারিখ থেকে লিখতে হবে। স্যার, এখন এটা নিয়ে যদি একটু বলতেন কিভাবে আমরা প্র্যাকটিস করলে ভালো হয়। কোনো বিষয় না, এখন লাইক থেকে পেন্সিল ছুঁড়ে ফেলে দিয়ে কলম দিয়ে লেখা শুরু করে দেবেন, সবকিছু কাহিনী শেষ। স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা লাইক মানে কোন একটা ওয়ার্ড লিখতে নিয়ে যদি ভুলে যদি ওটা কাইটা বানানটা আবার ওটা ভুল পাশে লিখে লিখে ফেলি। দিবেন, বা কাইটা উপরে লিখে দিবেন, এটা কোনো ইস্যুস হবে না। স্যার, পেন্সিল কি কোনোভাবে ইউজ করা যাবে না? পেন্সিল কোনোভাবে ইউজ করা যাবে না। আইডিপিতে পরীক্ষা দিলে জানুয়ারি 25 তারিখের পর থেকে, 25 তারিখ থেকে জানুয়ারি ষোলো স্যার, তারিখ এনাফ স্পেস কি থাকে যে কেটে আবার লিখবো যে থাকে। কারণ এক্সট্রা পেজ দেয় বক্স। তো। এক্সট্রা পেজ দেয়, থাকে। ও আচ্ছা, ঠিক আছে এটা স্যার, এটাই সিস্টেম জানি অবশ্যই না তো হবে। এই কারণে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।